ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি টিচার দীপক গিরি তোমাদের সাথে রয়েছি। আজকে এসএলএসটি 2025 বায়োলজির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে শেয়ার করছি তোমাদের সাথে এই উড়ান পাঠশালাতে। আজকের টপিক তোমাদের সাথে রয়েছে প্ল্যান্ট গ্রুপস, খুব ইম্পর্টেন্ট পার্ট আর সব থেকে বড় ভয়ের জায়গা তোমাদের জন্য, যেটা সেই জায়গাটাকে নিয়ে আমরা শুরু করতে চাইছি। না, ভয় নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিক পার্টগুলোকে যদি আমরা দেখে নিতে পারি তাহলে এখান থেকে খুব সুন্দর নাম্বার কিন্তু আমরা গেইন করতে পারবো, সাফল্য আমরা নিশ্চিত করতে পারবো। চলো বিলম্ব না করে আজকে আমরা আমাদের যে টপিকসটা রয়েছে প্ল্যান্ট গ্রুপস, এই পার্টটাতে আমরা আলোচনা শুরু করব। খেয়াল রাখতে হবে এখানে আমরা অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এদের ওভারঅল পুরো পার্টটা আমরা শেয়ার করব এবং একই সঙ্গে এদের কিছু ইকোনমিক পার্ট, এদের লাইফ সাইকেল প্যাটার্ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে নিজের সাফল্যকে সুনিশ্চিত করো। আমি রয়েছি তোমাদের সাথে টিচার দীপক গিরি। চলো আমরা আমাদের আজকের যে পার্টটা রয়েছে প্রথমেই আমরা শুরু করতে চাইছি আমাদের প্ল্যান্টটি, উদ্ভিদ। এই প্ল্যান্টটি বা উদ্ভিদ মূলত 5 কিংডমের মধ্যে অর্থাৎ পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে মূলত আমরা দেখতে পাই এরা বহুকোষী প্রকৃতির, ইউক্যারিওটিক অর্থাৎ আদর্শ কোষ দিয়ে তৈরি, অটোট্রপিক সবুজী প্রকৃতির হয় এবং এদের ক্ষেত্রে যে সমস্ত মেম্বারগুলো রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাল্টিসেলুলার অ্যালগি, মস, ফার্ন, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবং ট্রিজ। তবে আমরা কিন্তু এখানে এই জায়গাটিতে আর একটা জায়গা শেয়ার করব যেটা ফাঙ্গি, সে নিজেই কিন্তু একটা কিংডম, অর্থাৎ সেটা কিন্তু উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ে না, তাও কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। তো চলো আমরা বিলম্ব না করে প্ল্যান্ট কিংডমটাকে যদি আমরা একটু দেখে নেই ওভারঅল মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে কি রয়েছে আমাদের প্ল্যান্ট কিংডমে। প্ল্যান্ট কিংডমে রয়েছে ক্রিপ্টোগ্যামস আর একটা রয়েছে ফেনারোগ্যামস। তাহলে এই ক্রিপ্টোগ্যামস মানে হলো অপুষ্পক উদ্ভিদ, নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার মানে এগুলো হলো আমাদের কাছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আর আমাদের কাছে উল্টো দিকে যদি আমরা যাই সেটা হলো আমাদের কাছে ফেনারোগ্যামস মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার মানে বাংলায় তোমরা যেটাকে বলে থাকো যে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ, তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্ট একটা আর একটা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের কাছে ক্রিপ্টোগ্যামস, যাকে আমরা ক্রিপ্টোগ্যামি বলছি, আর ফেনোগ্যামি সেটা হচ্ছে আমাদের কাছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। তাহলে এই দুটো পার্টের ক্ষেত্রে আমরা ক্রিপ্টোগ্যামসকে আবার থ্যালোফাইটা বলে থাকি। থ্যালোফাইটা মানে যে সমস্ত উদ্ভিদগুলোকে রুট, স্টেম, লিফ অর্থাৎ কাণ্ড, পাতা কিংবা মূলে বিভেদ করা যায় না, তাদেরকে আমরা থ্যালোফাইটা বলি। এছাড়া রয়েছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এগুলো সবই কিন্তু ক্রিপ্টোগ্যামসের আন্ডারে পড়ছে অর্থাৎ অপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে। উল্টো দিকে আমরা ফেনোগ্যামির কথা যদি বলি সেখানে দেখতে পাবো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে হলো ব্যক্তবীজী, যাদের বীজগুলো ফলের বাইরে মুক্ত অবস্থায় থাকে, তারা হলো আমাদের কাছে জিমনোস্পার্ম, যেমন সাইকাস, স্পাইনাস এরা। আবার উল্টো দিকে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা হলো কিনা যাদের বীজগুলো ফলের মধ্যে লুকায়িত থাকে অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদ। তাহলে একটা হচ্ছে আমাদের কাছে ব্যক্তবীজী আর একটা হচ্ছে গুপ্তবীজী। এই হলো টোটাল প্ল্যান্ট কিংডমের ওভারঅল মাইন্ড ম্যাপিং পার্ট। এবার আমরা আরেকটু এগিয়ে দেখি, আমাদের কাছে প্রথম যে পার্টটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যালগি। এই অ্যালগি আমাদের এই প্ল্যান্ট বা উদ্ভিদ জগতের সব থেকে প্রাচীনতম বলতে পারি আমরা। এখানে যে সমস্ত গুণাবলীগুলো আমরা দেখতে পাবো, যে সমস্ত ক্যারেক্টারিস্টিক বা ফিচার্সগুলো আমরা দেখতে পাবো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো এদের মধ্যে ক্লোরোফিল থাকবে। তাহলে ক্লোরোফিল আছে মানে অবভিয়াসলি এরা অটোট্রপিক হবে এবং এরা সরল, অটোট্রপিক ও থ্যালয়েড প্রকৃতির। থ্যালয়েড প্রকৃতির মানে এখানে রুট, স্টেম, লিফ এই ধরনের কিন্তু ডিস্টিংগুইশ করা যায় না অর্থাৎ প্রভেদ করা যায় না। কলোনিয়াল ফর্মস অফ অ্যালগি ইনফর্মড ইন, তার মানে এরা তো মোস্টলি ইউনিসেলুলার কিন্তু কখনো কখনো মাল্টিসেলুলার হয়। আবার এই ইউনিসেলুলার যেটা রয়েছে তার মধ্যে ভলভক্স এরা আবার কলোনি ফর্ম করেও থাকতে পারে, তার মানে ইন্ডিভিজুয়ালও থাকতে পারে আবার কলোনি ফর্ম করেও এরা থাকে। এর মধ্যে আমরা দেখো ক্লাস ক্লোরোফাইসি আর কমনলি কল্ড অ্যাজ গ্রিন অ্যালগি। তাহলে গ্রিন অ্যালগি কোনটাকে বলা হয়? অর্থাৎ আমাদের কাছে প্রশ্ন হবে সবুজ উদ্ভিদ, এই যে সবুজ শৈবাল যেটাকে আমরা বলছি, এই সবুজ শৈবাল সেটা কোন গ্রুপ ক্লাসের মধ্যে পড়ে? সেটা হচ্ছে ক্লোরোফাইসি। বা গ্রিন অ্যালগি কাকে বলা হবে? সেটা হচ্ছে ক্লোরোফাইসি। তার উদাহরণ আমরা বলতে পারি ক্লামাইডোমোনাস, ভলভক্স, উলোথ্রিক্স, পাইরোগাইরা, কারা, এগুলো সবই কিন্তু আমাদের ক্লোরোফাইসির মধ্যে পড়ছে। এছাড়া আরেকটা ক্লাস রয়েছে সেটা হচ্ছে ফিওফাইসি। ফিওফাইসিকে আমরা ব্রাউন অ্যালগি বলে থাকি, যেমন সার্গাসাম, ল্যামিনেরিয়া, ফুকাস এগুলো কিন্তু আমাদের ফিওফাইসির মধ্যে পড়ছে। তাহলে ফিওফাইসিকে আমরা বলে থাকি ব্রাউন অ্যালগি। উল্টো দিকে আবার আসছি আমরা রোডোফাইসি। রোডোফাইসির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তাকে আমরা রেড অ্যালগি বলি। তাহলে এখানে কিন্তু প্রশ্নের জায়গাটাকে ভালো করে খেয়াল রাখো যে রেড অ্যালগি কোনটাকে বলা হবে।
সেটা হলো রোডোভাইসিক্লাসকে বলা হবে, কিংবা ব্রাউন অ্যালগি ফিওফাইসিকে বলা হবে, গ্রিন অ্যালগি ক্লোরোফাইসিকে বলা হবে। এর কিছু উদাহরণ পলিসাইফোনিয়াম কিংবা গ্রাসিলেরিয়া, জেলিডিয়াম। এদের কিছু ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে যেগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে, কারণ ইকোনমিক ইম্পর্টেন্সের পার্টটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো, আমরা এদের মধ্যে কোনো মাল্টিসেলুলার সেক্স অর্গান দেখতে পাবো না, অর্থাৎ এই যে শৈবাল বা শ্যাওলা বা আমরা অ্যালগি যাকে বলছি, এদের মধ্যে কিন্তু বহুকোষী কোনো জননাঙ্গ আমরা দেখতে পাবো না। নো ভাস্কুলার টিস্যু সিস্টেম ইজ ফাউন্ড, তার মানে এদের মধ্যে কোনো জাইলেম বা ফ্লোয়েম নামক এই ধরনের কোনো কলা, সংবহন কলা আমরা দেখতে পাবো না। তাহলে এই সমস্ত গুণাবলীগুলো আমরা জানার পরে চলে আসছি দেখো এদের থেকে যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের জানতেই হবে, আর এই পার্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো, at least half of the total carbon dioxide fixation on the earth carried out by them and increase the oxygen level in the environment. তার মানে পৃথিবীতে যত কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ঘটনা ঘটছে, অর্থাৎ টোটাল ফটোসিনথেসিসের 50% আমরা বলতে পারি এই অ্যালগি বা শৈবাল দ্বারা সম্পন্ন হচ্ছে। মেনি স্পিসিস লাইক ল্যামিনেরিয়া, সার্গাসাম আর ইউজড অ্যাজ ফুড, তাহলে খাদ্য হিসাবে আমরা ভক্ষণ করতে পারি এমন কিছু অ্যালগি রয়েছে, যেমন ল্যামিনেরিয়া, সার্গাসাম। এই তথ্যগুলোকে ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে, বারবার মাইন্ড আউট করাচ্ছি তোমাদেরকে। এরপর দেখো আগার। আগার আমাদের টিস্যু কালচার বা কলাকর্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বা টিস্যু কালচার মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়। সেটি পাওয়া যায় জেলিডিয়াম, গ্রাসিলেরিয়া এই ধরনের শৈবাল থেকে, যা আমাদের আইসক্রিম কিংবা জেলি কিংবা আমাদের যে ব্যাকটেরিয়াল কালচার বা টিস্যু কালচার হয় তার কালচার মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো অ্যালজিন, এটা পাওয়া যায় ব্রাউন অ্যালগি। ক্যারাজেনিন পাওয়া যায় রেড অ্যালগি থেকে। আবার আমরা ক্লোরেল্লা, স্পাইরুলিনা, এদেরকে আমরা ইউনিসেলুলার অ্যালগি বা এককোষী শৈবাল বলতে পারি, কিন্তু এরা প্রচুর পরিমাণ প্রোটিনে ভরপুর, তাই এরা প্রোটিন হিসাবে এবং ফুড সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু ব্যবহার হয়। এছাড়া স্পেস ট্রাভেলার, স্পেস শিপ, মহাকাশযানে এদের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। প্রশ্ন হতে পারে কোন শৈবালটি মহাকাশযানে ব্যবহার করা হয়। কেন, দেখো অ্যাস্ট্রোনটস যারা রয়েছে তারা তাদের যে ব্রিদিং সিস্টেমের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, সেই কার্বন ডাইঅক্সাইডকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সেটাকে অবশ্যই ফিক্সড করবে এবং উল্টো দিকে অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে ত্যাগ করবে। তাছাড়া ক্লোরেলিন নামক একটি অ্যান্টিবায়োটিক্স পাওয়া যায় যা কিনা মেডিসিনের পূরক হিসেবে কাজ করবে। আর খাদ্য তো অবশ্যই, তাহলে দেখো মেডিসিন পাচ্ছি, খাদ্য পাচ্ছি, আবার এয়ার ফিল্টার হিসেবে কাজ করছে। সেজন্য ক্লোরেল্লা আমরা স্পেস শিপের মধ্যে দেখতে পাই। এছাড়া দেখো জাপানে ল্যামিনেরিয়া ইজ ইউজড অ্যাজ আ হেল্পফুল সাপ্লিমেন্ট কল্ড অ্যাজ কোম্বু। তাহলে কোম্বু এটি কোন শৈবাল থেকে পাচ্ছি? জাপানে ল্যামিনেরিয়া থেকে। ল্যামিনেরিয়াকে আগেই বলেছি আমরা খাদ্য হিসেবে ভক্ষণ করতে পারি, তাহলে ল্যামিনেরিয়া থেকে জাপানে যে খাবারটা তৈরি হচ্ছে সেটার নাম হলো কোম্বু। এরপর দেখো ওয়েস্টার্ন ইউরোপে ফুড তৈরি হচ্ছে আইরিস মস বা ক্যারাজিনিন এই কন্ড্রাস ক্রিসপাস থেকে। তাহলে কন্ড্রাস ক্রিসপাস সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারাজিনিন নামক একটা উপাদান আমরা পাচ্ছি। এছাড়া আমাদের কাছে দেখতে হবে মোস্ট গ্রিন অ্যালগি, ক্লোরেল্লা, ক্লামাইডোমোনাস, এগুলো কিন্তু ইউগ্লোনাইড এবং ইউজড ইন আমাদের সোয়েজ ট্রিটমেন্ট হিসাবে। তাহলে এগুলোকে আমরা সোয়েজ ট্রিটমেন্টে ব্যবহার করতে পারি, যা কিনা অক্সিজেন এনহ্যান্স করে মূলত কি করে, যে এরোবিক যে ফার্মেন্টেশন বা এরোবিক যে প্রক্রিয়া ডিকম্পোজিশন রয়েছে সেটাকে প্রমোট করে। নেক্সট আমরা চলে আসছি দেখো একটা ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগির আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা বলতে চাইছি নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে অ্যালগি বা শৈবালের মধ্যে ভেজিটেটিভ যে বডি রয়েছে তার মধ্যে বৃহৎ আকৃতির মোটা স্থূল কোষপ্রাচীর দিয়ে তৈরি একটা কোষীয় অংশ, যাকে আমরা হেটেরোসিস্ট বলি। এর মধ্যে নিবজিন থাকার কারণে এরা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্সেশন ঘটিয়ে আমাদের ধান ক্ষেতের ক্ষেত্রে সয়েল ফার্টিলিটি বা মৃত্তিকার উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হেটেরোসিস্ট এই পার্টটি মূলত আমরা দেখতে পাই শৈবালের মধ্যে, যা নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে আমাদের ধান ক্ষেতে বা রাইস ফিল্ডে কিন্তু সয়েল ফার্টিলিটি এনহ্যান্সড করে। তার কিছু নাম আমরা মনে রাখবো, যেমন অ্যানাবিনা রয়েছে, নস্টক রয়েছে, এগুলো খুব কমন এক্সাম্পল যেগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পার্টিতে, কিছু অ্যালগি বা শৈবাল যাদেরকে আমরা খাদ্য হিসেবে ভক্ষণ করে থাকি। তাহলে এর কারণটা কি? এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট,
প্রোটিন, ভিটামিন এ, বি, সি কিংবা ই, এগুলো আমরা প্রচুর পরিমাণে পাই। এছাড়া প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেমন আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো সবই কিন্তু আমরা অ্যালগি থেকে পেতে পারি। কমন কিছু অ্যালগি যেগুলোকে আমরা ফুড হিসেবে ব্যবহার করি, যেমন পরফাইরা, ল্যামিনেরিয়া কিংবা মনোস্ট্রোমা, উলভা, সার্গাসাম, ক্লোরেল্লা, নস্টক, স্পাইরুলিনা, এগুলোকে আমরা কমন কিছু অ্যালগি যেগুলোকে খাদ্য হিসেবে ভক্ষণ করে থাকি। এবার আসি দেখো পরফাইরা। এই পরফাইরা থেকে আমরা প্রায় দেখতে পাই 45% কার্বোহাইড্রেট, 35% প্রোটিন এবং ভিটামিন বি পেয়ে থাকি। এটি একটি বিশেষ ধরনের পপুলার ডিশ তৈরি করতে জাপানে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় আসাকুসা নুরি। এই আসাকুসা নুরি কোন শৈবাল থেকে তৈরি হয় সেই প্রশ্নটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরফাইরা। এরপরে ল্যামিনেরিয়া থেকে আমরা দেখতে পাই 57% কার্বোহাইড্রেট এবং মোস্টলি ইউজফুল যে প্রিপারেশন রয়েছে আমাদের জাপানের ক্ষেত্রে সেটা হলো কম্বু। নেক্সট পরের পার্টটাতে চলে আসি, সেটা দেখো আমাদের এই আনুরি বলে এক ধরনের কমন ফুড রয়েছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি মনোস্ট্রোমা থেকে, এটা একটা সিউইডস। কন্ড্রাস থেকে আমরা ব্ল্যাক ম্যাঙ্গেস বলে এক ধরনের খাবার, আইরিশ মস যাকে আমরা বলে থাকি, সেখান থেকে আমরা পেয়ে থাকি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যবহার হয়। স্পাইরুলিনা, ব্লু গ্রিন অ্যালগি, 60% প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর মধ্যে আমরা পেয়ে থাকি। তাহলে আমাদের কাছে এগুলো ইন্ডিয়াতে স্পাইরুলিনা এটা কিন্তু ট্যাবলেট হিসেবে, ফুড সাপ্লিমেন্ট হিসেবে আমরা পেয়ে থাকি। এটাকে সিঙ্গেল সেল প্রোটিনের একটা সোর্স হিসেবে আমরা বলতে পারি। এছাড়া আমাদের কাছে সাউথ ইন্ডিয়াতে আমরা বেশ কিছু পপুলার ডিশ তৈরি হতে দেখি, যেটাকে আমরা গ্রিন লেভার বলে থাকি। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা এই অ্যালগি থেকে পেয়ে থাকি। তাহলে আমাদের কাছে এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আর একটা তথ্য রয়েছে, সেটা হচ্ছে ক্লোরেল্লা স্পেস রিসার্চে কিংবা আমাদের নিউক্লিয়ার সাবমেরিনের মধ্যে কোন শৈবালটি ব্যবহার করা হয়, এটাও একটা প্রশ্নের জায়গা থাকে, সেটাও ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ক্লোরেল্লা, তাকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে পাচ্ছি, দেখো ক্লোরেল্লা ইজ ওপেন কল্ড অ্যাজ কিং অফ সুপারফুডস। তাহলে কিং অফ সুপারফুডস কোনটিকে, কোন শৈবালকে বলা হয়, এমন একটি জায়গা, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্সের পার্টটাও কিন্তু বলা রয়েছে, তাই সেটিকে ভালো করে আমাদের খেয়াল রাখার দরকার রয়েছে। নেক্সট পরের পার্টটিতে চলে আসছি, দেখো সাম আদার ইউজেস অফ অ্যালগি। অ্যালগির আরো কিছু অন্যান্য যে সমস্ত ইউজেস রয়েছে সেগুলোর মধ্যে যেমন ক্যারাজিনিন, খুব ভালো করে খেয়াল রাখবে, এইগুলো ভীষণভাবে আসে পরীক্ষায়। এই ক্যারাজিনিন এটা হলো এক ধরনের পলিস্যাকারাইড, যেটা আমরা দেখতে পাচ্ছি ফাইকোকলয়েডে বটে, কন্ড্রাস ক্রিসপাস থেকে পাওয়া যায়। শৈবালটার নাম ভালো করে খেয়াল রাখবে, কন্ড্রাস ক্রিসপাস কিংবা জাইগারটিনা থেকেও আমরা পেতে পারি। তাহলে মোস্টলি তোমাদের পরীক্ষায় কিন্তু এটা থাকবে কন্ড্রাস ক্রিসপাস, সেখান থেকে ক্যারাজিনিন আমরা পেয়ে থাকি। এরপরে দেখো আগার আগার। এই আগার আগার আমরা একটু আগেই বলেছিলাম যে এটি আসলে আমাদের টিস্যু কালচার মিডিয়ার বা কলাকর্ষণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমাদের আর্টিফিশিয়াল আমরা ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য যে সমস্ত টিস্যুগুলোকে কালচার করে থাকি, তার ক্ষেত্রে মাধ্যম হিসেবে আমরা আগার আগার ব্যবহার করে থাকি। এই আগার আগার পাওয়া যায় কোত্থেকে, সেটা প্রশ্ন হতে পারে। এটা একটা নন নাইট্রোজেনাস কার্বোহাইড্রেট কনসিস্টিং অফ 2 পলিস্যাকারাইডস, নেমলি অ্যাগারোস এবং অ্যাগারোপেকটিন। তাহলে আগার আগার কি কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, এই প্রশ্নটিও কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা হলো অ্যাগারোস এবং অ্যাগারোপেকটিন দিয়ে তৈরি এবং একটি পলিস্যাকারাইড। এটি রেড অ্যালগি অর্থাৎ লোহিত শৈবাল আমরা দেখতে পাই গ্রাসিলেরিয়া থেকে, জেলিডিয়াম থেকে কিংবা জাইগারটিনা থেকে বা কন্ড্রাস থেকে আমরা পেয়ে থাকি। মেনলি গ্রাসিলেরিয়া এবং জেলিডিয়াম থেকে বা জাইগারটিনা থেকে কিন্তু আমরা এই আগার আগার পেয়ে থাকি। তাই যত্ন সহকারে এই পার্টটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ টিস্যু কালচার মিডিয়া হিসেবে এটিকে ব্যবহার করা হয়। এছাড়া দেখো আমাদের ডায়াটোমাইট, এটা একটি ইউনিসেলুলার অ্যালগি। ডায়াটম থেকে ডায়াটোমেসিয়াস আর্থ পেয়ে থাকি, যেটা আমাদের ব্লাস্ট ফার্নেসের ক্ষেত্রে বা আমাদের ফিল্টার তৈরি করার ক্ষেত্রে বা সাউন্ড প্রুফ রুম তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেস্ট বানাবার ক্ষেত্রে আমরা ব্যবহার হয়ে থাকতে দেখি এগুলোকে। তাহলে আমাদের কাছে এই ডায়াটোমাইট বা আমাদের ডায়াটোমেসিয়াস আর্থ, এটি কিন্তু আসলে একটি শৈবাল। কোন শৈবাল সেটা খেয়াল রাখতে হবে, ডায়াটম থেকে। এরপরে দেখো কিছু অ্যালগি রয়েছে যেখান থেকে আমরা মেডিসিন পেতে পারি, যেমন ক্লোরেল্লা থেকে আমরা ক্লোরেলিন নামক একটা অ্যান্টিবায়োটিক্স পেয়ে থাকি, তাই সেইটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া কিছু রয়েছে ফোডার অর্থাৎ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন ফিউকাস, ল্যামিনেরিয়া কিংবা অ্যাসকোফাইলাম কিংবা সার্গাসাম কিংবা ম্যাক্রোসিস্টিস, এগুলো কিন্তু আমরা পশু খাদ্য হিসেবে ব্যবহার হতে দেখি। তাহলে কোন কোন খাদ্যগুলো অর্থাৎ কোন কোন
শৈবালগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে সেগুলোকেও কিন্তু যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। পরের যে প্রেজেন্টেশন তোমরা দেখতে পাচ্ছ সেখানে সায়ানোব্যাকটেরিয়া এবং হেটেরোসিস্টের কথা বলা রয়েছে। হেটেরোসিস্ট আসলে শৈবালের মধ্যে যে ভেজিটেটিভ পার্ট রয়েছে, অঙ্গজ অংশ রয়েছে, তার একটি বিশেষ অংশ বা বিশেষ কোষ পরিবর্তিত হয়ে বৃহৎ আকৃতির এবং তার মধ্যে স্থূল কোষ প্রাচীর সম্পূর্ণ, যা একটু আগে আমরা বলেছি এটি নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে আমাদের মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে। বিশেষ করে ধান খেতে কিন্তু এই শৈবাল আমাদের বায়ো ফার্টিলাইজার বা জৈব সার হিসেবে কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের কাছে ধান খেতে কোন শৈবালটি নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে সয়েলের ফার্টিলিটি বৃদ্ধিতে সাহায্য করে, এমন প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা বলবো আমাদের ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, যার মধ্যে থাকা হেটেরোসিস্ট। তাহলে এই হেটেরোসিস্ট শব্দটির সম্পর্কে আমাদের ভালো করে জেনে রাখতে হবে। তাহলে তার কিছু উদাহরণ আমরা নস্টক, অ্যানাবিনার কথা বলতে পারি। তাহলে ধান খেতে এটি কিন্তু উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। এবার আমরা চলে আসছি যে এই শৈবাল যাদের কথা আমরা বলছি উদ্ভিদ গ্রুপের মধ্যে, এই শৈবাল তাদের জীবনচক্র, তাহলে তাদের জীবনচক্র বা অল্টারনেশন অফ লাইফ প্যাটার্ন যেটা রয়েছে, সেখানে আমরা কি কি ধরনের ঘটনা দেখতে পাবো তার উপর নির্ভর করে আমরা 5 ধরনের লাইফ সাইকেল প্যাটার্ন আমরা দেখতে পাই। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক, এই 5 রকমের লাইফ সাইকেল প্যাটার্ন বা অল্টারনেশন অফ জেনারেশন আমরা দেখতে পাই। এই অল্টারনেশন অফ জেনারেশন ব্যাপারটা কি? অর্থাৎ স্পোরোফাইট টু গ্যামেটোফাইট বা গ্যামেটোফাইট টু স্পোরোফাইট। এই গ্যামেটোফাইট আর স্পোরোফাইটের ব্যাপারটা কি? যখন উদ্ভিদ দেহটি হ্যাপ্লয়েড জাতীয় সেল দিয়ে তৈরি হবে তখন তাকে আমরা বলবো গ্যামেটোফাইটিক, যখন ডিপ্লয়েড জাতীয় সেল দিয়ে তৈরি হবে তখন তাকে আমরা বলবো স্পোরোফাইটিক। হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড ব্যাপারটা কি নিশ্চিত রূপে তোমরা সবাই জানো। যখন আমাদের কোনো কোষের মধ্যে একটা করে ক্রোমোজোমাল সেট থাকবে তাহলে সেটা হলো হ্যাপ্লয়েড বা এন, আর যাদের ক্ষেত্রে দুটো করে থাকবে, যেমন আমাদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 23টা বাবার কাছ থেকে পাওয়া আর 23টা মায়ের কাছ থেকে পাওয়া, তা নিয়ে আমার কাছে 23 জোড়া অর্থাৎ দুটো করে ক্রোমোজোমের সেট রয়েছে আমাদের কাছে, তার মানে আমরা হলাম ডিপ্লয়েড। যদি উদ্ভিদের সঙ্গে আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের দেহটি হলো স্পোরোফাইটিক। তাহলে আমাদের যে ডিম্বাণু বা শুক্রাণু রয়েছে সেটা কিন্তু গ্যামেটোফাইটিক, কারণ সেখানে 23টা করে ক্রোমোজোম থাকছে, তার মানে এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তাহলে এইভাবে আমাদের এই অল্টারনেশন অফ জেনারেশন কার মধ্যে? না অ্যালগির মধ্যে, অর্থাৎ যেখানে গ্যামেটোফাইট টু স্পোরোফাইট, স্পোরোফাইট টু গ্যামেটোফাইটের এই যে পরিবর্তনটা, সেইটা মূলত 5টা প্যাটার্নের হয়। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, তারপরে আমরা পাবো হ্যাপ্লোডিপ্লন্টিক কিংবা হ্যাপ্লোবায়োন্টিক এবং ডিপ্লোবায়োন্টিক। এই প্যাটার্নটা কি, কেমন, সেটা আমরা জানবো, কিন্তু শুরুতে মাথায় রাখবো যে এখানে আমাদের যে উদ্ভিদ শৈবালের কথা বলছি, অ্যালগির কথা বলছি, এখানে কিন্তু এদের মূল দেহটা কিন্তু গ্যামেটোফাইটিক, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু আমাদের মতো জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে না। তাহলে আমরা দেখে নিই এদের লাইফ সাইকেল প্যাটার্নটা কেমন। তাহলে আমাদের এই লাইফ সাইকেল প্যাটার্নের মধ্যে প্রথমেই আমরা শুরু করছি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কি কি তথ্য রয়েছে? মোস্ট কমন টাইপ অফ লাইফ সাইকেল ইন অ্যালগি। তাহলে প্রশ্ন যদি করা হয় মোস্ট কমন টাইপ অফ লাইফ সাইকেল ইন অ্যালগি ইজ এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তাহলে সেখানে খেয়াল রাখতে হবে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে এটাই হলো আমাদের উত্তর, যে যেখানে মোস্ট কমন টাইপ অফ লাইফ সাইকেল ইন অ্যালগি, এবং এটা হলো সব থেকে প্রাচীনতম এবং সিম্পলেস্ট টাইপ অফ লাইফ সাইকেল। তাহলে অ্যালগি তো উদ্ভিদের মধ্যে সব থেকে প্রাচীন, আবার তাদের লাইফ সাইকেল প্যাটার্নের মধ্যে সব থেকে পুরনো হলো আমাদের এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে প্রিমিটিভ অ্যান্ড সিম্পলিয়েস্ট লাইফ সাইকেল প্যাটার্ন কোনটা, এই প্রশ্ন করে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তার উত্তরটা নিশ্চিত রূপে তোমরা করতে পারবে। তাই বলি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা করো, উড়ান পাঠশালায় সঙ্গে থাকো, নিজেদের সাফল্যকে সুনিশ্চিত করো। চলো আমরা দেখে নিই এই লাইফ সাইকেলটা কেমন। বলছে ডাইফেজিক। হোয়াট ইজ ডাইফেজিক? ডাইফেজিক মানে কি? দুটো ফেজ, তার মানে গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক দুটো ফেজ আমরা দেখতে পাবো। তাহলে এখানে মাত্র দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক আর একটা হচ্ছে স্পোরোফাইটিক। কি বলছে? দ্য প্রমিনেন্ট ফেজ ইজ হ্যাপ্লয়েড, দ্যাট ইজ গ্যামেটোফাইটিক ফেজ। তার মানে মুখ্য দশাটা কিন্তু গ্যামেটোফাইটিক। তাহলে মুখ্য দশা বা মূল দশাটা এখানে গ্যামেটোফাইটিক। তাহলে গ্যামেটোফাইটিক এইটা হলো মূল দশা। দ্য ডিপ্লয়েড ফেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ রিপ্রেজেন্টেড বাই জাইগোট। তার মানে এদের ক্ষেত্রে প্রথম যে স্পোরোফাইটিক যে জায়গাটা সেটা হলো মূলত জাইগোট। তাহলে জাইগোটটাই হলো একমাত্র এদের ক্ষেত্রে ডিপ্লয়েড ফেজ। এরপরে দেখো জাইগোট ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ হ্যাপ্লয়েড মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। তার মানে জাইগোট তৈরি হচ্ছে
ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে। নেক্সট বলছে জাইগোট ইমিডিয়েটলি আন্ডারগো মিওসিস টু প্রডিউস হ্যাপ্লয়েড জুস্পোর। তার মানে জাইগোটটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সেটি চলে যায় মিওসিস সেল ডিভিশনে, তার ফলে তৈরি হয় আমাদের হ্যাপ্লয়েড জুস্পোর। এই হ্যাপ্লয়েড জুস্পোর থেকেই পরবর্তীকালে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তারা তৈরি করবে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। তার মানে ব্যাপারটাকে যদি আমরা এটা ভালো করে দেখে নিই তাহলে কি ঘটনাটা ঘটলো, মূল প্ল্যান্ট বডিটা হলো আসলে কি গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইট মাইটোসিস প্রক্রিয়ায় তারা কিছু গ্যামেট তৈরি করলো। এই গ্যামেটগুলো মেল কিংবা ফিমেল অর্থাৎ পুরুষ কিংবা স্ত্রী অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তারা মিলিত হলো অর্থাৎ ফিউশন হলো অর্থাৎ ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো, জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা কিন্তু গ্যামেটোফাইটের মধ্যেই হচ্ছে অর্থাৎ গ্যামেটোফাইট নামক মূল দেহটার মধ্যেই হচ্ছে। যেই জাইগোট তৈরি হলো সঙ্গে সঙ্গে এখানে আমরা 2n বা ডিপ্লয়েড ফেজ পেয়ে গেলাম। এই ডিপ্লয়েড ফেজ মিওসিসের মাধ্যমে আবার মিওস্পোর বা জুস্পোর তৈরি করলো, যা থেকে পরবর্তীকালে আবার জার্মিনেট করে দেখতে পাচ্ছি গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। ফলে এখানে মূল দশা অর্থাৎ মুখ্য দশা কিন্তু প্রমিনেন্ট দশা কিন্তু গ্যামেটোফাইটিক। এখানে জাইগোটটা কেবলমাত্র ডিপ্লয়েড এবং সেটা অল্প সময়ের জন্য মাত্র। তাহলে সেই কথাটাই এখানে বলা হয়েছে। কিছু উদাহরণ কি বলা রয়েছে, ক্লাইমাডোমোনাস এবং ওলোথ্রিক্স। তাহলে আশা করি আমাদের কাছে এটা হলো সব থেকে সিম্পলেস্ট প্যাটার্ন, যা তোমরা সবাই জানো। এরপরের যে লাইফ সাইকেল প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে দেখো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। এই ডিপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে কি বলছে, দিস টাইপ ইজ জাস্ট রিভার্সাল অফ দ্য হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল যেটা ছিল, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, ঠিক তার উল্টো প্যাটার্ন বলছে, রিভার্সাল প্রসেস। তাহলে প্রশ্ন হতে পারে হুইচ ওয়ান ইজ দ্য রিভার্সাল প্রসেস অফ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের রিভার্সাল প্রসেস অর্থাৎ উল্টোটা হলো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে এই ডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি বলছে, লাইফ সাইকেল ইজ ডাইফেজিক। তার মানে আগেরটাও ছিল ডাইফেজিক, দুটো ফেজ থাকবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ডাইফেজিক দুটো ফেজ রয়েছে, বাট দ্য প্রমিনেন্ট ফেজ ইজ ডিপ্লয়েড স্পোরোফাইটিক ফেজ। বলছে এখানে কিন্তু প্রমিনেন্ট বা মুখ্য যে দশাটা সেটা কিন্তু স্পোরোফাইটিক। তাহলে আগেরটাই কি ছিল স্যার, আগেরটাই ছিল গ্যামেটোফাইটিক। নিশ্চিতরূপে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল রাখলেই বিষয়টা তোমাদের মাথায় থাকবে। দেখো হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ফেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ রিপ্রেজেন্টেড বাই অনলি গ্যামেটস। তার মানে হ্যাপ্লয়েড ফেজটা কেবলমাত্র গ্যামেটের মধ্যেই দেখতে পাবো। গ্যামেট মানে ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যেই দেখতে পাবো। এরপরে কিন্তু বাকি মূল দেহটা কিন্তু স্পোরোফাইটিক হবে। হিয়ার দ্য গ্যামেটস আর প্রডিউসড বাই দ্য গ্যামেটেনজিয়া বাই মিওসিস। তারা গ্যামেটস তৈরি হচ্ছে কি প্রক্রিয়ায়, না আমাদের মিওসিস প্রক্রিয়ায়। আগেরটাই কি ছিল, আগেরটা মূল দেহ ছিল কি, মূল দেহ ছিল আমাদের কাছে গ্যামেটোফাইটিক। তার মানে গ্যামেট অলরেডি তৈরি করবে মাইটোসিস প্রসেসে। আর এটা যেহেতু স্পোরোফাইটিক 2n রয়েছে, তাহলে 2n থেকে যখন এই n করতে হবে অবশ্যই মিওসিসের সাহায্য নিতে হবে। মিওসিসের সাহায্য নিতে হলে মূল দেহ হলো স্পোরোফাইটিক, মিওসিসের মাধ্যমে তারা গ্যামেট তৈরি করবে এবং সেই গ্যামেটটা পরবর্তীকালে আবার জাইগোট তৈরি করবে অর্থাৎ স্পোরোফাইটিক ফেজ তৈরি করবে। তাহলে মূল জায়গাটা খেয়াল রাখতে হবে যে স্পোরোফাইটিক হলো এদের মূল যে দশা, সেটা হলো স্পোরোফাইট। তাহলে আমাদের কাছে এরপরে আমরা চলে যাচ্ছি পরের জায়গাটিতে, সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে এই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে কি বলছে, লাইফ সাইকেল ইজ ডাইফেজিক। তাহলে দেখো পরপর তিনটে লাইফ সাইকেল আমরা শেয়ার করলাম, সবার ক্ষেত্রে বলছে ডাইফেজিক, দুটো করে ফেজ রয়েছে। তাহলে এখানে বলছে ওয়ান ইজ হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট অ্যান্ড আদার ইজ ডিপ্লয়েড স্পোরোফাইট। তাহলে দুটো ফেজ কে কে সেটা আগে জেনে গেলাম। স্পোরোফাইটিক প্ল্যান্ট প্রডিউস স্পোরেঞ্জিয়া হুইচ প্রডিউস হ্যাপ্লয়েড জুস্পোর বাই দ্য মিওসিস। তাহলে স্পোরোফাইটিক যে বডি সে তৈরি করবে স্পোরেঞ্জিয়া, যেখানে মিওসিসের মাধ্যমে তৈরি হবে হ্যাপ্লয়েড জুস্পোর। এই জুস্পোর গুলোই ডেভেলপ করবে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক জেনারেশন। এই হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক জেনারেশনে আমরা দেখতে পাবো পরবর্তীকালে গ্যামেট গুলো ফরমেশন হবে। নেক্সট আমরা এখানে যে গ্যামেট গুলো পাবো সেই গ্যামেট গুলো আইসোমরফিক অর্থাৎ একই রকম হবে মেল এবং ফিমেল। তাহলে দুটো রকমই দেখতে পাবো, যেমন উলভা, তার মধ্যে আমরা দেখতে পাবো আইসো অর্থাৎ আইসোমরফিক, এবং হেট্রোমরফিকের ক্ষেত্রে যখন মেল এবং ফিমেল গ্যামেটোফাইট আলাদা আলাদা হবে, যেমন ল্যামিনেরিয়া বা ইউরোস্পোরা, এদের মধ্যে আমরা এমন ঘটনা দেখতে পাই। তাহলে আমরা চলে আসছি পরেরটা, সেটা হচ্ছে দেখো হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। এইখানে এসে দেখো ট্রাইফেজিক লাইফ সাইকেল পেলাম। তাহলে প্রথম যে তিনটে আমরা পেলাম সেটা ছিল ডাইফেজিক, এখন যেটা পেলাম সেটা হলো আমাদের কাছে
ট্রাইফেজিক। তাহলে এখানে লাইফ সাইকেলটা ট্রাইফেজিক। তাহলে কোনটা ট্রাইফেজিক লাইফ সাইকেল সেই প্রশ্ন হবে। কি কি ট্রাইফেজিক? 1 ডিপ্লয়েড অ্যান্ড 2 হ্যাপ্লয়েড। তার মানে একটা ডিপ্লয়েড অর্থাৎ একটা স্পোরোফাইটিক এবং দুটো গ্যামেটোফাইটিক আমরা ফেজ দেখতে পাবো। তাহলে গ্যামেটোফাইটিক ফেজ সেটা হলো হ্যাপ্লয়েড। কটা রয়েছে স্যার? একটা এখানে ডিপ্লয়েড জাইগোট দেখতে পাবো, আর একটা পাবো কার্পোস্পোরোফাইট ফেজ। তাহলে কার্পোস্পোরোফাইট সেটাও কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে দেখো একটা হলো এখানে গ্যামেটোফাইটিক ফেজ আর একটা হলো কার্পোস্পোরোফাইট ফেজ, দুটোই কিন্তু এন অর্থাৎ হ্যাপ্লয়েড জাতীয়। আর একটাই আমরা পাবো স্পোরোফাইট বা আমাদের কাছে জাইগোট। তাহলে ট্রাইফেজিক লাইফ সাইকেল এই প্রথম আমরা পেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম কি স্যার? ডাইফেজিক। এখন আমরা পেলাম কি? ট্রাইফেজিক। তাহলে এই কার্পোস্পোরোফাইট প্রশ্ন হবে হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে কার্পোস্পোরোফাইট কি প্রকৃতির হবে? এইখানে কার্পোস্পোরোফাইট সবসময় খেয়াল রাখতে হবে হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। এটা কেন বলছি তার কারণটা হলো এর পরের লাইফ সাইকেলটা যখন যাব তখন বুঝতে পারবে যে কেন এই জায়গাটা আমরা বলছি। দেখো এর পরের লাইফ সাইকেলে যদি যাই সেখানে দেখো ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। এই ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল সেটাও কিন্তু ট্রাইফেজিক লাইফ সাইকেল এবং এটাই হলো মোস্ট অ্যাডভান্স টাইপ অফ লাইফ সাইকেল ইন অ্যালগি। শৈবালের মধ্যে যে লাইফ সাইকেল প্যাটার্ন আমরা দেখতে পাই, তাহলে 5 রকম লাইফ সাইকেল প্যাটার্ন, তার মধ্যে এইটা হলো সব থেকে অ্যাডভান্স টাইপের লাইফ সাইকেল প্যাটার্ন। প্রশ্ন হবে যে কোনটা সব থেকে আধুনিকতম জীবনচক্র? সেটা হলো কিন্তু ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। এই ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল বলছে মোস্ট কমপ্লেক্স অ্যান্ড অ্যাডভান্স টাইপ অফ লাইফ সাইকেল ইন অ্যালগি অ্যান্ড ইট ইজ অলসো ট্রাইফেজিক। তাহলে আগেরটাও ট্রাইফেজিক দেখেছিলাম, এটাও কিন্তু ট্রাইফেজিক, বাট কার্পোস্পোরোফাইটটা এখানে কিন্তু দেখো ডিপ্লয়েড প্রকৃতির, যেটা কিন্তু আগের স্লাইডটাতে যদি আমরা যাই সেখানে আমরা কি দেখেছিলাম? কার্পোস্পোরোফাইট ছিল এন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কার্পোস্পোরোফাইটটা 2n। তাহলে এইটা কিন্তু একটা মেজর ডিফারেন্স, যেটাকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই জায়গাটা ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে। এরপর দেখো গ্যামেটোফাইট পাচ্ছি আমরা হ্যাপ্লয়েড, টেট্রাস্পোরোফাইট পাচ্ছি ডিপ্লয়েড। তাহলে এখানে কার্পোস্পোরোফাইট, গ্যামেটোফাইট এবং টেট্রাস্পোরোফাইট তিনটে ফেজ, তার মধ্যে টেট্রাস্পোরোফাইট এবং কার্পোস্পোরোফাইট এই দুটো কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হচ্ছে এবং এই তথ্যটিকে আমাদের ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে। এমন ঘটনা মানে এই ডিপ্লোবায়োন্টিক যে লাইফ সাইকেল আমরা দেখতে পাই পলিসাইফোনিয়া নামক এক ধরনের শৈবালের ক্ষেত্রে। তাহলে এই পার্টটা আমাদের কাছে খেয়াল রাখার পরে চলে আসবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডেল কোশ্চেন। যেমন কম্বু, এইটা কোন শৈবাল থেকে পাচ্ছি? যেমন তোমরা জানো স্যার এটা ল্যামিনেরিয়া থেকে। তাহলে এইভাবে আমাদের বেশ কিছু কমন কিছু কোশ্চেন, মডেল কোশ্চেন। দ্য অ্যালগি প্রেফার্ড ফর কাল্টিভেশন ইন স্পেস, তাহলে মহাকাশযানে কোনটা? স্যার ক্লোরেল্লাকে আমরা ক্লাসের মধ্যে জেনে এসেছি। তারপর দেখো ক্যারাজিনিন, ক্যারাজিনিন অ্যান অ্যালগাল প্রোডাক্ট ইজ আ কি হবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, তাহলে সেটাও তোমরা জানো কার্বোহাইড্রেট। তাহলে এরপরে দেখো ডায়াটম, ডায়াটমের ক্ষেত্রে কি বলবো? সেটা হচ্ছে ইউনিসেলুলার, তাহলে ডায়াটম হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি। এরপরে দেখো আমাদের কাছে ডায়াটম ডু নট রেডি টু ডিকে লাইক মোস্ট আদার অ্যালগি, অন্যান্য শৈবালের মতো ডায়াটম সহজে নষ্ট হয়ে যায় না। তার কারণটা কি? দে হ্যাভ হাইলি সিলিসিয়াস ওয়াল, এটা হবে উত্তর। ফলে এই যে অপশনস গুলো দেওয়া রয়েছে, কোশ্চেনগুলো, মডেলগুলো তোমাদের দেওয়া রয়েছে। এবার দেখো আগার আগার কোন শৈবাল থেকে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে খেয়াল রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা পাবোই। তাহলে সেক্ষেত্রে নস্ট্রোক, জাইগাটিনা, উলভা, নান অফ দিস, তোমরা নিশ্চিত রূপে যে উত্তরটা ভেবেছো আমার সঙ্গে মিলেছে, সেটা হলো জাইগাটিনা। এই জাইগাটিনাটাই কিন্তু মোস্ট কমন টাইপ হবে। নেক্সট পরের জায়গায় যদি আসি, ক্যারাজিনিন কোত্থেকে পাবো? ক্যারাজিনিনটা আমরা পাই কন্ড্রাস থেকে। অপশন এ, চারটে অপশন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সার্গাসাম, উলগা কিংবা ব্যাট্রাকোস্পার্মাম। তার মধ্যে সঠিক উত্তরটা কিন্তু কন্ড্রাস। ফলে ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মডেল কোশ্চেনে কিছু জায়গায় রিপ্রেজেন্ট করলাম। এরপরে চলে আসছি আমরা ছত্রাক, ফাঙ্গি। এই ফাঙ্গি নিয়ে আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যা ভালো করে খেয়াল রাখতে হবে। ছত্রাক, দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্টাডি অফ ফাঙ্গি ইজ কল্ড দ্য মাইকোলজি, অর্থাৎ ছত্রাকনে বিজ্ঞানের যে শাখা তাকে কিন্তু আমরা বলে থাকি মাইকোলজি। ফাউন্ডার অফ মাইকোলজি, মাইকোলজির জনক কাকে বলছি আমরা? পিয়ের অ্যান্টনি মাইকেলি, যাকে আমরা বলছি ফাউন্ডার অফ ফাঙ্গি। নেক্সট দেখো পিয়ের অ্যান্টনি মাইকেলি রোড যে বইটা লিখেছিলেন সেটার নাম হলো নোভা প্ল্যান্টেরাম জেনেরা। তাহলে
এর পরের জায়গাটিতে চলে আসছি ফাঙ্গির কিছু গুণাবলী নিয়ে, যেগুলো আমাদের মনে রাখার দরকার। দ্যাট ইজ কল্ড পয়েন্টস টু রিমেম্বার। যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হলো ফাঙ্গি মাল্টিসেলুলার, বহুকোষী, ইউক্যারিওটিক। তাহলে ফাঙ্গি সবসময় মাল্টিসেলুলার হবে এমনটা নাও হতে পারে, ইউনিসেলুলারও রয়েছে। অ্যান্ড হ্যাভ ট্রু নিউক্লিয়াস, তার মানে ইউক্যারিওটিক। এরা হেটেরোট্রপিক, তার মানে এদের মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না। এরা নিজের খাবার নিজেরা বানাতে পারে না, তাই অপরের কাছ থেকে খাবারটা সংগ্রহ করতে হয়। তাই জন্য ফাঙ্গির যদি নিউট্রিশনাল টাইপটা দেখি বা পুষ্টিগত দিকটা দেখি, সেখানে আমরা প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক কিংবা কখনো কখনো সিম্বায়োটিক আমরা দেখতে পাই নিউট্রিশন মোড। এরপরে দেখো সেল ওয়ালের ক্ষেত্রে একটা বিশেষ গুণাবলী আমরা দেখতে পাবো, প্রভেদ দেখতে পাবো। একদম স্পেসিফিক পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো কাইটিন। এখানে আমরা কাইটিন নামক বিশেষ ধরনের এক ধরনের উপাদান, তার অস্তিত্ব আমরা আমাদের ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে দেখতে পাবো। মেম্বার্স কারা কারা রয়েছে ছত্রাকের মধ্যে? যেমন দেখো মাশরুম রয়েছে, মোল্ড রয়েছে, পাপবল রয়েছে, ইস্ট রয়েছে। এরা কিন্তু ছত্রাকের মধ্যে পড়ে। রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে আসেক্সুয়াল এবং সেক্সুয়াল উভয় প্রকৃতির হতে পারে। নেক্সট আমরা চলে আসছি পরের পার্টিতে, পরের ইনফরমেশনে। সেটা হচ্ছে একটা স্লাইম মোল্ডস এর কথা আমরা বলছি। এই স্লাইম মোল্ড যেমন আমরা ফুলিগো সেপ্টিকা, তার ডগ ভমিট বলা হয়। দেখো এটা এমন ভাবে মাঠের মধ্যে পড়ে রয়েছে মনে হচ্ছে না কোনো কুকুরে বমি করেছে, তাহলে সেই জন্য সেটাকে আমরা বলছি ডগ ভমিট। তাহলে কোন ছত্রাককে ডগ ভমিট বলে? সেটা হচ্ছে ফুলিগো সেপ্টিকা। এই ছত্রাকটিকে আমরা বলছি আমাদের কাছে ডগ ভমিট। তাহলে এখানে এই স্লাইম মোল্ড বা স্লাইম মোল্ড ইজ অ্যান ইনফর্মাল নেম গিভেন টু দ্য সেভারাল কাইন্ডস অফ unrelated eukaryotic organism that can live freely as single cell but can aggregate together to form multicellular reproductive structures. Slime molds were formerly classified as fungi but are no longer considered a part of plant kingdom. তাহলে আগে এটাকে ফাঙ্গি হিসেবে ভাবা হতো, এখন কিন্তু প্ল্যান্ট কিংডমের মধ্যে ধরা হয় না। এরা ইউনিসেলুলার, তবে রিপ্রোডাকশনের সময় কখনো কখনো এরা এগ্রিগেট হতে পারে। তাহলে নেক্সট আমরা চলে আসছি আমাদের পরের পার্টিতে। সেটা হচ্ছে ফাঙ্গি যে কিংডম রয়েছে তার কিছু ক্লাসিফিকেশন। ফাঙ্গি কিংডমে আমরা কিছু দেখতে পাচ্ছি। দেখো ফাইকোমাইসিটিস, আমরা ক্লাসগুলো পাচ্ছি। দেখো এখানে অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস এবং ডিউটারোমাইসিটিস। তাহলে চারটে মেজর আমরা ক্লাস পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস এবং ডিউটারোমাইসিটিস। ফাঙ্গি ইমপারফেক্টও বলা হয় এই ডিউটারোমাইসিটিসকে, কারণ এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিছু স্টেপ স্কিপ করে বা মিস করে বা প্রপার সিকোয়েন্স হয় না, সেই জন্য এটাকে ফাঙ্গি ডিউটারোমাইসিটিস বা ফাঙ্গি ইমপারফেক্ট বলা হয়ে থাকে। প্রত্যেকটার কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন ফাইকোমাইসিটিস যেমন মিউকর, রাইজোপাস, অ্যালবুগো, এগুলো আমাদের ফাইকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে পেনিসিলিয়াম কিংবা স্যাকারোমাইসিস, মানে যাকে আমরা ইস্ট, অ্যাসপারজিলাস, নিউরোস্পোরা, এগুলো আমরা অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে বলছি। বা বেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে অ্যাগারিকাস, যাকে আমরা মাশরুম বলি, উস্টেলাগো যাকে আমরা স্মার্ট বলে থাকি, পাক্সিনিয়া যাকে আমরা রাস্ট বলে থাকি। এছাড়া ডিউটারোমাইসিটিস বা ফাঙ্গি ইমপারফেক্টের ক্ষেত্রে অল্টারনারিয়া কিংবা কোলেট্রিকাম কিংবা ট্রাইকোডার্মা, এগুলো সবই কিন্তু ডিউটারোমাইসিটিস এর মধ্যে পড়ছে। নেক্সট যে পার্টটাতে আসছি, দেখো কিছু পয়েন্টস যেগুলো আমাদের মনে রাখার দরকার, পয়েন্টস টু রিমেম্বার। সেখানে কি কি বলা হচ্ছে? পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম প্রডিউস অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিন, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্লাভিসেপস পারপিউরা প্রডিউস অ্যালকালয়েডস। তাহলে ক্লাভিসেপস পারপিউরা নামক এক ধরনের ছত্রাক অ্যালকালয়েডস তৈরি করে, যার নাম হলো আর্গোটিন। এই আর্গোটিন হুইচ ইজ ইউজ টু কন্ট্রোল হিমারেজ ডিউরিং পারচুরেশন। তাহলে পারচুরেশন মানে প্রসবের সময় যে হিমারেজটা হয়, রক্তক্ষরণ হয়, সেটিকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এই আর্গোটিন ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যা ক্লাভিসেপস পারপিউরা থেকে তৈরি হয়। এরপর দেখো স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস প্রডিউস অ্যান্টিবায়োটিক্স স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন নামে যে অ্যান্টিবায়োটিক্স, সেটাও কিন্তু ছত্রাক থেকেই পাচ্ছি, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে। অ্যাসপারজিলাস নাইজার নামক একটা ছত্রাক কি তৈরি করছে? স্টেরয়েড কর্টিসন তৈরি করছে, হুইচ ইজ ইউজড অ্যাজ মেডিসিন অফ গাউট, বা বাতের যে ব্যথা হয় তার মেডিসিন তৈরি করার ক্ষেত্রে, যেটার নাম হলো স্টেরয়েড কর্টিসন, সেটা আমাদের অ্যাসপারজিলাস নাইজার থেকেই পাওয়া যাচ্ছে। এডিবল মাশরুম, এই এডিবল মাশরুমের নামটা, বিজ্ঞানসম্মত নামটা পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি, ভালো করে খেয়াল রাখবে। অ্যাগারিকাস বাইস্পোরাস কিংবা ভালভেরিয়েলা ভালভেসি, কিংবা আমাদের কাছে পয়জনাস মাশরুমটা কি সেটাও প্রশ্ন হয়। পয়জনাস মাশরুমকে আমরা টোডস্টুল বলে থাকি, ব্যাঙের মল বা টোডস্টুল,
এটা হলো পয়জনাস মাশরুম, অর্থাৎ কিছু মাশরুম রয়েছে যেগুলো কিন্তু বিষাক্ত। এই বিষাক্ত যে মাশরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে প্রাণনাশের কারণ হতে পারে। যে সমস্ত বিষাক্ত মাশরুম রয়েছে তাদেরকে আমরা বলে থাকি টোডস্টুল। এরপরে দেখো ট্রাইকোফাইটন, এটা কিসের জন্য? রিং ওয়ার্ম, আমাদের যে দাঁত হয় রোগটা, এই দাঁত রোগের জন্য দায়ী কিন্তু আসলে আমাদের এই বিশেষ ট্রাইকোফাইটন। তাহলে ট্রাইকোফাইটন এটি কিন্তু আমাদের ছত্রাকজনিত রোগ। তাহলে রিং ওয়ার্ম বা আমাদের এই দাঁত রোগটি কার জন্য হয় সেটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে ছত্রাকের জন্য। তাহলে আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, স্টাডি অ্যাবাউট ফাঙ্গি, মাইকোলজি, ক্লাস ওমাইসিটিস আর মোস্টলি অ্যাকোয়াটিক কল্ড ওয়াটার মোল্ডস। তাহলে ওয়াটার মোল্ডস কারা? সেটা ওয়াটার মোল্ডস হলো ওমাইসিটিস, এরা অধিকাংশ ক্ষেত্রে জলে হয়। তাহলে জলজ ছত্রাক কোনটা প্রশ্ন হলে খেয়াল রাখবে ওয়াটার মোল্ডস, দ্যাট ইজ ওমাইসিটিস। হুইচ ফাঙ্গি ওয়্যার রিলেটেড টু আইরিশ পটেটো ফ্যামাইন? তাহলে আইরিশ, আয়ারল্যান্ডে আলুর গাছের এত মড়ক হয়েছিল যে সেখানে আলুর অভাবে অর্থাৎ কার্বোহাইড্রেটের অভাবে মহামারী শুরু হয়েছিল, যেটাকে ফেমাস আইরিশ পটেটো ফ্যামিন বলা হয়। এটির জন্য দায়ী কে? ফাইটোপথরা ইনফেস্টেন্স, এটিও কিন্তু ওমাইসিটিস। দেখো লেট ব্লাইট অফ পটেটো ইজ কজড ডিউ টু দ্য ইনফেকশন অফ ফাইটোপথরা ইনফেস্টেন্স। তার মানে এই লেট ব্লাইট অফ পটেটো নামক রোগের জন্যই কিন্তু আইরিশ পটেটো ফ্যামিন হয়েছিল। ভালো করে এটা খেয়াল রাখতে হবে। হুইচ ইজ দ্য ফাঙ্গাস কল্ড অ্যাজ ব্ল্যাক ব্রেড মোল্ড? তাহলে ব্ল্যাক ব্রেড মোল্ড পাউরুটি রেখে দাও, দেখবে তার উপরে কালো তুলোর মতো কিছু ছত্রাক তৈরি হয়েছে, সেই ছত্রাকটার নাম হলো ব্ল্যাক ব্রেড মোল্ড, যাকে আমরা রাইজোপাস স্টোলেনিফার বলে থাকি। তাহলে এই রাইজোপাস স্টোলেনিফার সেটা কিন্তু জাইগোমাইসিডিজের মধ্যে পড়ে। এরপরে হুইচ ইজ দ্য ফাঙ্গাস কল্ড রেড অর পিঙ্ক মোল্ড? রেড বা পিঙ্ক মোল্ড কোনটিকে বলছে? সেটা হচ্ছে নিউরোস্পোরা, এটি অ্যাস্কোমাইসিডিজের মধ্যে পড়ে। হুইচ ইজ দ্য ক্লাস অফ ফাঙ্গাস মোস্টলি রিলেটেড টু পাউডারি মিলডিউ? পাউডারি মিলডিউ নামক রোগটির সঙ্গে সম্পর্কিত ছত্রাকটা অ্যাস্কোমাইসিডিজের মধ্যে পড়ে। নেক্সট দেখো ফার্স্ট কলোনিস্ট অফ বেয়ার রকি এরিয়া আর? তাহলে কোথাও কোনো বেয়ার রক উন্মুক্ত প্রাণহীন একটি পাথরের শিলার মধ্যে প্রথম যে জীবটি তৈরি হয় তা হলো লাইকেন, যাকে পায়োনিয়ার বলা হচ্ছে। ফাঙ্গাস রিলেটেড টু ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট? তাহলে এই রোগটি অর্থাৎ ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইটের জন্য দায়ী ছত্রাকটির নাম কি? পাক্সিনিয়া গ্রামিনিস। তাহলে এই শব্দটি অর্থাৎ ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট, তার সঙ্গে দায়ী ছত্রাক পাক্সিনিয়া গ্রামিনিস, যেটা আমরা প্যাথোলজি পড়েছি, তার সঙ্গে এই কজাল অর্গানিজমের যে পার্টটা এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে ফর আমাদের যে সাকসেসের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো দ্য ডিজিজ ডেথ অ্যাঞ্জেল। তাহলে ডেথ অ্যাঞ্জেল ইজ ডিউ টু, সেটা হচ্ছে অ্যামানিটা ফ্যালোয়েডস অর্থাৎ বিষাক্ত মাশরুম এটা কিন্তু। তাহলে এটি কিন্তু খেলে মৃত্যু অবশ্যই। ডেথ অ্যাঞ্জেল বলছে ফেয়ারি রিং গ্রোথ, তার মানে এইখানে এইভাবে গ্রোথ হয়েছে, তারপর আবার এইভাবে ক্রমশ ধীরে ধীরে রিং আকারে স্প্রেড করতে করতে থাকে, যেটা আমরা মাশরুমের মধ্যে দেখতে পাই। তাহলে ফেয়ারি রিং গ্রোথ কাদের মধ্যে দেখতে পাবো? সেটা হলো মাশরুমের মধ্যে। ফলে এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আমাদের জানতে হবে, সেগুলোকে আমরা চটজলদি জেনে নিচ্ছি। নেক্সট দেখো এটা থ্যালাসের যে অর্গানাইজেশন যেটা রয়েছে, মূলত ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সে সুতোর মতো কিছু অংশ দিয়ে তৈরি, যেগুলো তাদেরকে আমরা মাইসিলিয়া বলছি। আবার সুতোর মতো না হয়ে সেলুলার টাইপের হলে তখন তাকে আমরা নন মাইসিলিয়াল বলছি। তাহলে ছত্রাকের যে থ্যালাস রয়েছে সেটাকে আমরা দুটো পার্টে বলছি, একটা হচ্ছে নন মাইসিলিয়াল, একটা হচ্ছে মাইসিলিয়াল। নন মাইসিলিয়াল ক্ষেত্রে ইউনিসেলুলার বা এককোষী প্রকৃতির হতে পারে, কিংবা সিউডো মাইসিলিয়াম বা মাইসিলিয়ামের মতো সুতোর মতো ছদ্মবেশী কিছু দেখতে পেতে পারি। মাইসিলিয়াল যেটা রয়েছে সেটা তো হাইফি বা সুতোর মতো অংশ দিয়ে তৈরি। তাহলে সেখানে আমরা আসেপ্টেড এবং সেপ্টেড এই দুটো ক্যাটাগরি আমরা দেখতে পাই। আসেপ্টেড মানে ধরো এইটা একটা সুতোর মতো একটা মাইসিলিয়াম, তাতে সেপ্টাম রয়েছে, অর্থাৎ কোষগুলোর মধ্যে প্রাচীর রয়েছে, বিভেদ প্রাচীর রয়েছে, তাহলে সেটা হলো সেপ্টেড। যদি না থাকতো তাহলে সেখানে এরকম নিউক্লিয়াস গুলো রয়েছে কিন্তু কোনো বিভেদ প্রাচীর নেই, তাহলে সেটা হলো আসেপ্টেড। তাহলে আসেপ্টেড হলে তখন তাকে বলা হয় সিনোসাইটিক বা কোয়েনোসাইটিক। তাহলে এক্ষেত্রে ইন লোয়ার ফাঙ্গি অফ মাইসিলিয়াম ইজ আসেপ্টেড অর নন সেপ্টেড, দ্যাট ইজ ফাইকোমাইসিটিস। তাহলে ফাইকোমাইসিটির মধ্যে আমরা কিন্তু আসেপ্টেড অর্থাৎ সিনোসাইটিক সেল দেখতে পাবো। আর হায়ার ফর্মস এর মধ্যে সেপ্টেড দেখতে পাবো, মানে অ্যাস্কোমাইকোটিনা, বেসিডোমাইকোটিনা এবং ডিউটারোমাইকোটিনা, এদের মধ্যে কিন্তু আমরা সেপ্টাম দেখতে পাবো কোষ প্রাচীরগুলোর মধ্যে।
নেক্সট আমরা সেই ছবিগুলোকে যদি দেখি তাহলে সুতোর মতো অংশ, এখানে কিন্তু আমরা সেপ্টাম গুলো পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে হাইপা সেপ্টাম রয়েছে, এখানে কিন্তু কোনো সেপ্টাম নেই, তার মানে এখানে সব ফ্রি নিউক্লি দেখতে পাচ্ছি, তার মানে এটা হলো সিনোসাইটিক হাইফি আর এগুলো সেপ্টেড হাইফি। তাহলে কাদের মধ্যে দেখা যায় তার এক্সাম্পল অলরেডি আমরা দেখে এসেছি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এখানে জানতে হবে, সেটা হলো ইউকার্পিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইউকার্পিক এবং হলোকার্পিক। তাহলে ফাঙ্গি এদের রিপ্রোডাকশন বা জনন কার্যের সঙ্গে সম্পর্কিত পার্টের উপর নির্ভর করে ইউকার্পিক এবং হলোকার্পিক এই দুটো ভাগে ভাগ করা হয়। হলোকার্পিক মানে যখন সম্পূর্ণ দেহটাই রিপ্রোডাক্টিভ অর্গানে পরিণত হয় তখন তাকে আমরা হলোকার্পিক, যখন সম্পূর্ণ দেহের কোনো একটি স্পেসিফিক অংশ কেবলমাত্র এখানে রিপ্রোডাক্টিভ পার্টে কনভার্টেড হচ্ছে তখন তাকে ইউকার্পিক বলছি। এটাকে আমরা মোনোসেন্ট্রিক বা পলিসেন্ট্রিক, যদি একটা রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি হয় মোনোসেন্ট্রিক, অনেকগুলো তৈরি হলে পলিসেন্ট্রিক বলবো। তার মানে আমরা তাহলে বুঝলাম যে ইউকার্পিক when only a part of fungal hyphae becomes reproductive, যখন একটা পার্ট, তাহলে ফাঙ্গাল হাইফি রয়েছে, আমরা যদি ছবি দিয়ে ব্যাপারটাকে এরকম ভাবি যে এটা একটা ফাঙ্গাল হাইফি, তাহলে এই ফাঙ্গাল হাইফি তার একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে কাজ করছে, বাকি কিন্তু যেমন ফাঙ্গাল ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে সেই গ্রোথ রয়েছে, তাহলে একটা পার্ট কেবলমাত্র এখানে রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে কাজ করছে, তাহলে এইখানে আমরা এটাকে বলবো ইউকার্পিক। তাহলে when only a part of fungal hyphae becomes reproductive তখন তাকে আমরা বলছি ইউকার্পিক। হলোকার্পিকের ক্ষেত্রে when the entire mycelium or hyphae is converted into reproductive structure, যখন পুরো উদ্ভিদ ছত্রাকটা সেটা রিপ্রোডাক্টিভ অঙ্গ বা জনন অঙ্গে পরিণত হচ্ছে তখন তাকে আমরা বলছি হলোকার্পিক। তাহলে ইউকার্পিক ফর্মস মে বি monocentric মানে having a single sporangium or polycentric having many sporangia, যা আমরা প্রিভিয়াস স্লাইডে তোমাদের সাথে শেয়ার করে এলাম। তাহলে ফাঙ্গাল হাইফি তাতে আমরা আরো একটা ক্যাটাগরিক্যাল ডিস্টিংগুইশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্লেকটেনকাইমা আর একটা হচ্ছে অ্যাডিশনাল ফর্মস। প্লেকটেনকাইমার ক্ষেত্রে প্রোসেনকাইমা এবং সিউডোপ্যারেনকাইমা। তাহলে প্রোসেনকাইমার ক্ষেত্রে এখানে ফাঙ্গাল হাইফি গুলো লুজলি অ্যারেঞ্জ থাকে ফাঙ্গাল হাইফি গুলো, তাহলে লুজলি অ্যারেঞ্জ থাকার কারণে সেটিকে পরিষ্কার বোঝা যায়, কিন্তু সিউডোপ্যারেনকাইমাতে ফাঙ্গাল হাইফি গুলো এমন ভাবে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড হয়েছে দেখে মনে হচ্ছে যেন প্যারেনকাইমা টিস্যু গুলো এখানে বা প্যারেনকাইমা সেল গুলো কম্প্যাক্টলি রয়েছে, তাহলে সেটাকে আমরা সিউডোপ্যারেনকাইমা বলছি। যখন এটি রুট লাইক স্ট্রাকচার ফর্ম করবে তাকে রাইজোমর বলবো। যখন এটি বাইরের দিক থেকে একটা শক্ত একটা কোষ প্রাচীরের একটা আবরণ দিয়ে তৈরি হবে, ভেতরটা খাদ্য সঞ্চয় করবে, স্ক্লেরোসিয়া, তার মানে ডরমেন্ট পিরিয়ড অ্যাডভার্স পিরিয়ডকে অর্থাৎ প্রতিকূল পরিবেশকে কাটিয়ে ওঠার জন্য, তাহলে এরকমই স্ট্রোমা আমরা একই রকম কন্ডিশন দেখতে পাবো। এই স্ট্রাকচারগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমাদের কাছে এর ডিটেলস গুলো আমরা যদি যাই তাহলে এখানে পরিষ্কার দেখতে পাবো। দেখো এখানে প্রোসেনকাইমা, এখানে ফাঙ্গাল হাইফি গুলো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি লুজলি অ্যারেঞ্জ, কিন্তু সিউডো প্যারেনকাইমা নয়, কিন্তু ফাঙ্গাল হাইফি গুলো এমন ভাবে অ্যারেঞ্জ হয়েছে দেখে মনে হচ্ছে যেন এগুলো প্যারেনকাইমা সেল, তাহলে এটাকে বলছি আমরা সিউডো প্যারেনকাইমা। স্ক্লেরোসিয়ামের ক্ষেত্রে দেখো বাইরের দিক থেকে শক্ত কোষ প্রাচীর রয়েছে, অর্থাৎ কোষ প্রাচীর গুলো বেশ শক্ত আর ভেতরের গুলো বেশ নরম এবং খাদ্য সঞ্চয়কারী কোষ দিয়ে গঠিত, কারণ অ্যাডভার্স বা প্রতিকূল যে পরিবেশ রয়েছে সেটাকে আটকাতে এর বা এই ধরনের গঠন আমরা দেখতে পাচ্ছি। আর রাইজোমর্ফের ক্ষেত্রে রুট লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাবো, একটা গ্রোয়িং পয়েন্ট থাকবে, সেটা হলো আমাদের কাছে রাইজোমর্ফ। তাহলে এইভাবে আমরা প্লেকটেনকাইমা এবং প্রোসেনকাইমা ও সিউডোপ্যারেনকাইমার কথাগুলো আমরা এখানে জানলাম। তাহলে এখানে আমরা দেখো প্রোসেনকাইমার ক্ষেত্রে ইট কম্প্রাইজেস লুজলি ওভেন হাইফি লাইং অলমোস্ট প্যারালাল টু ইচ আদার, যা আমরা আগের ছবিতে দেখে এসেছি। আবার এখানে সিউডোপ্যারেনকাইমা, if the hyphae are closely intertwined and looking like parenchyma in a cross section, it is called pseudoparenchyma। তাহলে প্যারেনকাইমার মধ্যে দেখতে হচ্ছে। নেক্সট আসছি আমরা দেখো কিছু অ্যাডিশনাল ফর্ম যেগুলো ছিল, যেমন রাইজোমর্ফের ক্ষেত্রে বলেছিলাম রুট লাইক অর স্ট্রিং লাইক স্ট্রাকচার, সেটা কি সেটা আমরা আগেই জেনে এসেছি রাইজোমর্ফ। স্ক্লেরোসিয়া, here the hyphae get interwoven forming globose structure to save inner ones from the desiccation and the persist the several years, তার মানে যখন প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশ থেকে ছত্রাককে সুরক্ষিত রাখা বা বাঁচিয়ে রাখা, উপযুক্ত পরিবেশে আবার প্রাণ ফিরে পাওয়া, জার্মিনেশন ঘটানো, সেটার ক্ষেত্রে স্ক্লেরোসিয়া। স্ট্রোমা, a thick matrix of compact hyphae associated with fruiting bodies
তাহলে মূল যে ছত্রাক দেহ সেখানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড ম্যাট্রেসের মতো স্ট্রাকচার, তাকে আমরা বলছি স্ট্রোমা। তাহলে এইভাবে আমরা ছত্রাকের বিভিন্ন গঠন আমরা দেখতে পাই। কিছু রয়েছে দেখো অ্যাপ্রেসিয়াম, কিছু রয়েছে আমাদের হস্টোরিয়া, যেগুলো কিনা কোষের মধ্যে ঢুকে নিউট্রিশন কালেক্ট করতে সাহায্য করছে। তাহলে কিছু এপিফাইটিক ফাঙ্গি, কিছু সিম্বায়োটিক ফাঙ্গি, কিছু মাইক্রোরাইজা, কিছু আমরা প্রিডেসিয়াস কিংবা কিছু প্যারাসাইটিক ফাঙ্গি, তার কিছু এক্সাম্পলস আমরা এখানে অবশ্যই ভালো করে খেয়াল রাখবো। যেমন এপিফাইটিকের ক্ষেত্রে আর্মেলেরিয়া আপেল ট্রিতে আমরা দেখতে পাচ্ছি রেড রড ডিজিজের জন্য দায়ী। সিম্বায়োটিকের ক্ষেত্রে লাইকেন, অ্যাসকোমাইসিডিজের ক্ষেত্রে বা বেসিডোমাইসিডিজ গুলো, এগুলো মূলত অ্যালগির সঙ্গে অ্যাসোসিয়েশন করে সিম্বায়োটিক জায়গা তৈরি করছে। মাইক্রোরাইজা, এখানে ছত্রাক এবং হায়ার প্ল্যান্টস, বিশেষ করে পাইন গাছের শেকড়ের সঙ্গে আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি মাইক্রোরাইজা। এরপরে দেখো প্রিডেসিয়াস, প্রিডেসিয়াসের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু ছত্রাক, তাদের নামগুলো খেয়াল রাখবে। দ্য সাম ফাঙ্গি লিভস ইন আপন অ্যানালিডস, এলবাম কিংবা নেমাটোডস, এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা জুফ্যাগাসও বলে থাকি। এরপরে প্যারাসাইটিকের ক্ষেত্রে আমরা আলবুগো, ফাইটোপথরা, আল্টারনেরিয়া, মানে প্ল্যান্ট প্যাথোজেনের ক্ষেত্রে প্যাথোলজিতে পড়ে এসে যেগুলো, সেগুলোকে তোমরা বলতে পারো। এবার দেখো ছত্রাকের যে সেলুলার অর্গানাইজেশন রয়েছে, তার মধ্যে আমরা বলেছিলাম সেল ওয়াল, সেল ওয়ালে কাইটিনের কথা বলেছিলাম, কাইটিন এবং সেলুলোজ থাকে। কাইটিনটা কি, তার রাসায়নিক উপাদানটা ভালো করে খেয়াল রাখতে হবে। কাইটিন হলো আমাদের এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, তার পলিমার, আর সেলুলোজ হলো ডি গ্লুকোজের পলিমার। এছাড়া ওমাইসিডিজের ক্ষেত্রে আমরা তাদের কোষ প্রাচীরে দেখতে পাবো সেলুলোজ এবং গ্লুকান। জাইগোমাইসিডিজের ক্ষেত্রে আমরা কাইটিন এবং কাইটোসাইন দেখতে পাবো। আবার অ্যাসকোমাইকোটিনা, তার ক্ষেত্রে দেখতে পাবো ম্যানন এবং গ্লুকান। বেসিডোমাইকোটিনের ক্ষেত্রে দেখতে পাবো কাইটিন এবং ম্যানন নামক কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। নেক্সট আমরা পরের পার্টটাতে আগেই শেয়ার করে এসেছি যে সেপ্টাম, যেটা কমপ্লিট কিংবা সিম্পল পোর বা ডলিপোর সেপ্টাম দেখতে পেতে পারি ছত্রাকের কোষ প্রাচীরে। ধরো এইটা ছত্রাকের কোষ প্রাচীর, তার মধ্যে আমরা এইভাবে পার্টিশন দেখতে পেলে সেটা হলো কমপ্লিট সেপ্টাম, কিন্তু মাঝে যদি একটা ছিদ্র রাখে সেটা হলো আমাদের সিম্পল পোর বা সেন্ট্রাল পোর। আর যদি সেপ্টামে এখানে আমরা ব্যারেল শেপ একটা স্ট্রাকচার দেখতে পাই, তাকে আমরা বলবো ডলিপোর সেপ্টাম। এইভাবে বিভিন্ন ক্যাটাগরির সেপ্টাম আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে দেখো কমপ্লিট সেপ্টাম, সেপ্টাম উইথ সিম্পল পোর আর ডলিপোর সেপ্টাম আগেই আমরা দেখে এসেছি। তাহলে কমপ্লিট সেপ্টাম মানে কোষ প্রাচীরটা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। সিম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীরের কিছুটা গ্যাপ থাকছে, আর ডলিপোর সেপ্টামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ব্যারেল শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেলের মধ্যে। তাহলে এইটা হলো আমাদের ডলিপোর সেপ্টাম। নেক্সট পরের জায়গায় চলে আসবো, সেটা হচ্ছে দেখো টাইপস অফ সেপ্টাম ইন ফাঙ্গি, যেটা আমরা অলরেডি বলে এসেছি। তাই এখানে আর বেশি সময় নিয়ে বরং চলে আসি আমরা পরের জায়গায় রিপ্রোডাকশনের ক্ষেত্রে। মূলত আমাদের আসেক্সুয়াল, সেক্সুয়াল এবং ভেজিটেটিভ, এই তিনটে প্যাটার্ন আমরা বলছি। তার মধ্যে দেখো ফ্রাগমেন্টেশন বা খণ্ডীভবন আমরা দেখতে পাচ্ছি ভেজিটেটিভ রিপ্রোডাকশনে। ফিশন বা আমাদের কাছে বিভাজন যাকে আমরা বলি, বাডিং বা কোরুকোদ্গম, স্ক্লেরোসিয়া, ওইডিয়া ফরমেশন, ক্লামাইডোস্পোর ফরমেশন, এগুলোকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে ফেলছি। তাহলে এখানে আমরা খেয়াল রাখবো যে আমাদের এই ক্লামাইডোস্পোর, সাম ফাঙ্গি প্রডিউস ক্লামাইডোস্পোর হুইচ আর থিক ওয়ালড রেস্টিং সেলস অ্যান্ড দে আর ইন্টারকালারিং ইন পজিশন। তাহলে ছত্রাক ফাঙ্গির মধ্যে, তাহলে এটা ছত্রাক ফাঙ্গি, তার যে হাইফি রয়েছে, তাহলে হাইফির মাঝে এরকম ভাবে তৈরি হয়েছে মনে করো। তাহলে আমাদের যখন ইন্টারকালারি পজিশনে এরকম স্পোর ফরমেশন হবে, স্পোর লাইক ফরমেশন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের ক্লামাইডোস্পোর। হাইফি ব্রেক আপ ইন্টু নিউমেরাস ফ্র্যাগমেন্টস নোন অ্যাজ ওইডিয়া। তাহলে যখন হাইফি ভেঙে গিয়ে ছোট ছোট অনেকগুলো টুকরোতে পরিণত হবে, তখন তাকে আমরা ওইডিয়া বলছি। তাহলে এগুলো ভেজিটেটিভ হলো। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে জুস্পোর, আবার স্পোরেঞ্জিওস্পোর, কনিডিয়া, অ্যাসকোস্পোর, বেসিডুওস্পোর, পিকনোস্পোর, কিংবা আমাদের কাছে পরের পার্টটিতে যদি আমরা যাই, আমাদের এইখানে দেখো এই পিকনোস্পোর কিংবা আমরা বাইনিউক্লিয়েট স্পোরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পার্টটা, সেই পার্টটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এক্সাম্পলসের পার্টগুলো। তাহলে এখানে দেখো আমাদের জুস্পোরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এরা মোটাইল, এদের চলন ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা যদি অ্যাসকোস্পোরের ক্ষেত্রে যাই, এটা হলো নন মোটাইল। আবার বেসিডোস্পোর এক্সোজেনাসলি তৈরি হচ্ছে। আবার কনিডিয়া যেগুলো রয়েছে সেগুলো দেখো আমাদের কাছে
কনিডিয়ার জায়গাটা এখানে নন মোটাইল, এটাও এবং এটাও এক্সোজেনাসলি তৈরি হচ্ছে। তাহলে কোনটা নন মোটাইল, কোনটা মোটাইল, কোনটা এক্সোজেনাসলি তৈরি হচ্ছে, এই পার্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে, পার্টগুলোর নামগুলো মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে আমাদের যে ছত্রাকের রিপ্রোডাকশনের যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো আমরা এখানে শেয়ার করবার চেষ্টা করেছি। সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের থাকে, সেটা হলো প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। এই প্লাজমোগ্যামির ক্ষেত্রে কি ঘটছে না, দুটো প্রোটোপ্লাস্ট যখন সেলের একসঙ্গে ইউনাইটেড হচ্ছে সেটা হচ্ছে প্লাজমোগ্যামি। ক্যারিওগ্যামির ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস যখন ফিউজ হচ্ছে, আর তারপরে মিওসিস। এই তিনটে স্টেজ যাদের ক্ষেত্রে পারফেক্টলি হচ্ছে তারা হলো পারফেক্ট ফাঙ্গি, যারা এই তিনটে স্টেজ পারফেক্টলি কমপ্লিট করতে পারে না তাদেরকে ফাঙ্গি ইমপারফেক্ট আমরা বলে থাকি। তাহলে এইভাবে ছত্রাকের ক্ষেত্রে যে রিপ্রোডাকশন সেক্সুয়াল টাইপ রয়েছে তার মধ্যে আমরা বিভিন্নভাবে দেখতে পাই, যেমন গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট কিংবা স্পার্মাটাইজেশন, সোমাটোগ্যামি বা গ্যামেটেনজিয়াল কাপুলেশন। কি সেটা ছবির সাহায্যে যদি আমরা দেখি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যামেটেনজিয়াল বা ক্লানোগ্যামেট কাপুলেশন, গ্যামেটগুলোর কাপুলেশন হচ্ছে, মিলন হচ্ছে। তারপর আবার এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যামেটেনজিয়াল কাপুলেশন, দুটো গ্যামেটেনজিয়াল এখানে মিলন হয়েছে, গ্যামেটেনজিয়া ফর্ম করেছে। তাহলে এইভাবে আমাদের কাছে যে রিপ্রোডাকশনের যে প্যাটার্ন, যেমন আমরা এখানে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যামেটিয়াল অ্যান্থ্রেডিয়াম বা ওগোনিয়াম, তার মধ্যে একটা গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট ডেভেলপ করছে। এইভাবে কিন্তু আমরা তাদের ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের যে রিপ্রোডাকশন রয়েছে ফাঙ্গাল, তার জায়গাগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। হার্মফুল অ্যাক্টিভিটিস অফ ফাঙ্গি, ফাঙ্গির ক্ষেত্রে যে সমস্ত হার্মফুল অ্যাক্টিভিটিস গুলো রয়েছে তার মধ্যে অ্যামানিটা, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা কিনা ছত্রাকে ইনফেকশনের ক্ষেত্রে অর্থাৎ পয়জনাস ছত্রাক হিসেবে আমরা বলতে পারি। এছাড়া বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তার একটা কম্পারিজন আমরা দিয়েছি। ফাইকোমাইকোটিনা যেটা আসেপ্টেড, আর বাকি মাইকোটা যেগুলো মাইসিলাম গুলো সেপ্টেড প্রকৃতির হবে। তার জায়গাগুলো আমরা এখানে পরিষ্কার এক্সাম্পল সমেত দিয়ে দিয়েছি এবং তাদের কম্পারিজনটাও তোমাদের এখানে দেওয়া রয়েছে। ফাইকোমাইসিটিস সেটা হচ্ছে অ্যালগাল ফাঙ্গি, অ্যাসকোমাইসিটিস স্যাক ফাঙ্গি, বেসিডোমাইসিটিস ক্লাব ফাঙ্গি এবং আমাদের ডিমটারমাইসিটিস ফাঙ্গি ইমপারফেক্ট, কোনটাকে কি বলা হয় তার যে কম্পারিজন সেটা কিন্তু আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। তাই এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোকে অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। যখন এখানে আমরা ফ্লাজেলের মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চেস, সেটাকে আমরা টিনসেল বলছি, ব্রাঞ্চলেস সেটা হচ্ছে আমাদের হুইপ্লাস। তাহলে এইভাবে আমাদের কাছে যে সমস্ত ইউজেস গুলো রয়েছে, ফাঙ্গিকে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি, কোথাও কোথাও আমরা অ্যালকোহল বা বিভারেজ তৈরি করার ক্ষেত্রে, চিজ তৈরি করার ক্ষেত্রে, মেডিসিন তৈরি করার ক্ষেত্রে পেনিসিলিয়ানের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, সয়েল ফার্টিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসপাজিলাস, রাইজোপাস এগুলোর ক্ষেত্রে ব্যবহার দেখতে পাচ্ছি, কিংবা স্টেরয়েড কনভার্সনের ক্ষেত্রে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন কিংবা প্রিডেটার্স বা জেনেটিক্স এর ক্ষেত্রে নিউরোস্পোরা এগুলো ব্যাপকভাবে ব্যবহার হয়। এদের জেনেটিক্যাল যে ইম্পর্টেন্স গুলো রয়েছে সেই ইম্পর্টেন্স গুলো ভালো করে আমাদের খেয়াল রাখার দরকার রয়েছে। তাহলে এইভাবে আমরা ওই কনিডিয়া বা ওইডিয়া যে ছবিগুলোর কথা আমরা বলেছিলাম, সেই ছবিগুলো বা ক্লামাইডোস্পোর যেগুলো আমরা বলেছিলাম যে বাবা আমাদের ফাঙ্গাল মাইসিলিয়ামের মাঝে ইন্টারকালারি পজিশনে তৈরি হবে, সেটাকে আমরা বলেছিলাম তোমাদের সাথে। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটি জায়গা যা আগেই শেয়ার করে এসেছি সেই পার্টগুলোকে আর একটু ডিটেল করে দিয়েছি। তাই এখান থেকে ভয় পাওয়ার মতো বা ওরিয়েড হওয়ার মতো আর কিছুই নেই তোমাদের কাছে। ফার্স্ট পার্টে আমরা এই পার্টটা শেয়ার করলাম, বাকি আরো রয়েছে প্ল্যান্ট গ্রুপসের বায়োফাইট, টেরিডোফাইট বা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।